নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিটি পাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা। আবার আমি ফিরে এলাম। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে রয়েছেন ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, সুবক্তা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও সমাজসেবী, ত্রিপুরা রাজ্যের সুপরিচিত মুখ শ্রদ্ধেয় কৃষ্ণদাস ভৌমিক মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। স্যার, আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্যার, কেমন লাগছে স্যার আমাদের? খুব ভালো, খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, একজন শিক্ষকের কি কর্তব্য স্যার? একজনের শিক্ষক তো বিরাট কর্তব্য, তার চরিত্রবান হতে হবে। সবচেয়ে বড় জিনিস আজকে যে বার্নিং প্রবলেম আমাদের শিক্ষা কলেজে, ইউনিভার্সিটিতে যে পারভার্সন, মেয়েদেরকে নিজে পারভার্সন হচ্ছে, সেক্সুয়াল পারভার্সন। আমি ক্লিয়ারলি বলছি যে শিক্ষকের যদি চারিত্রিক গুণ না থাকে, সমাজ ব্যবস্থা তো নষ্ট হয়ে হওয়ার হামেশাই আমরা দেখছি কলেজে, বিশেষ করে ইউনিভার্সিটি পর্যন্ত রিসার্চ স্কলাররা পর্যন্ত ভিকটিম হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি দায়িত্বহীনভাবে এই সময় জঘন্য কাজ নিন্দা করি। একজন শিক্ষকের সমাজের মেরুদণ্ড স্যার আমরা বলি স্যার, আপনি কি বলবেন স্যার? অবশ্যই শিক্ষক সমাজকে সে অনেক কিছু দিতে পারে, অনেক কিছু আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। প্রকৃত শিক্ষক যে সে মৃত্যুর আগ পর্যন্তই শিক্ষক থাকে। আমি রাস্তায় চলতে পারি না, হঠাৎ করে এমনও দিন যায় না যে একজন না একজন স্যার কেমন আছেন, ভালো আছেন, আপনি কি এখনও রিটায়ার করেছেন না, আপনি কবে রিটায়ার করবেন, আপনাকে যেভাবে স্কুলে দেখিছে আপনি সেইভাবে এখনও চলেন। মানে আমি খুব আনন্দ পাই এবং এদের সঙ্গে কথা বলি। আমি রিক্সাওয়ালাকেও বাড়ি যাচ্ছি, ওর সঙ্গে কথা বলি, ওর থেকে অনেক কিছু শিখি। কারণ ওর যে আইডিয়া, ওর যে দক্ষতা এমনও আছে, সাংঘাতিক ব্যাপার, এবং বিরাট অভিজ্ঞতা আমার আছে এই ব্যাপারে। যে আমরা যাদেরকে রিক্সাওয়ালা বা ধরেন যাদেরকে নগণ্য ভাবি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাছ ধরা, তরকারি বলা, এরা আমার ছাত্র। বাজারে গেলে এদের সঙ্গে কুশল বার্তা নেই যে কেমন আছো, কটা ছেলে মেয়ে কী পড়ছে। ওই দিন অটোতে উঠছি, স্যার ওঠেন, সে অটো চালিয়ে 50 থেকে 60,000 টাকা রোজগার করছে, প্লাস এই যে বেঙ্গালুরু তার মেয়েকে মেডিকেলে পড়াচ্ছে। ভীষণ গর্ব লাগে না যে আমার ছাত্র সে টাকা নিতে যাচ্ছে না। আমি বলি না, তোমার বিজনেস, তোমাকে টাকা নিতেই হবে, তুমি এত পরিশ্রম করো। স্যার এইটাকে আমাকে লজ্জা দিলেন, বলে আমি পরে নিয়েছি। এই লাইনেই চালায় একদম স্যার। শিক্ষক সমাজের মেরুদণ্ড অবশ্যই, ফ্রম অল রেসপেক্ট, একদম ফ্রম অল রেসপেক্ট, একদম স্যার। হ্যাঁ, তোমাকে শিক্ষকের সে কর্তব্য পালন করতে হবে। একটা শিক্ষক যাতাভাবে চলাফেরা করলে চলবে না। একদম স্যার। হ্যাঁ, রাজনীতি হয়তো আমরা কিছু করেছি, সেটা অন্য ব্যাপার। সেটা অন্য ব্যাপার। বা এখনও আমি এই যে দিগ্বিজয় ভবনের যে আছে, সেটার আমি একজন অর্গানাইজার এবং রেজিস্ট্রেন্ট সেক্রেটারি, দিগ্বিজয় ভবন। আচ্ছা, সেটা তো হলো একটা সংগঠন, সেখানে কোনো দলগত কোনো ব্যাপার না। আমাদের শিক্ষকদের যে সমস্যাগুলি আছে, এখনও তো বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি। গতবার আমি দিল্লিতে ওই যে ন্যাশনাল প্রোগ্রাম হলো রামলীলা ময়দানে, সেখানে একমাত্র বেসরকারি শিক্ষক সমিতি থেকে আমি একমাত্র গিয়েছি। আর আমাদের যে মহাসচিব আছে রঞ্জন রায় চৌধুরী, তারপরে আরও 3 জন, আমরা 5 জনে দিল্লি গেলাম, পাঞ্জাব গেলাম, গেলাম। সেখানে তো দেখলাম যে না, ভয়ের কোনো কারণ ছিল না। আমরা দায়িত্বহীন ভাষায় আমাদের শিক্ষাগত যে ত্রুটি রয়েছে স্টেট সেন্ট্রালের, এটা নিয়ে তো আমরা রাজনীতি করছি না, এটা নিয়ে তো আমরা কোনো কাটমানি খাচ্ছি না। সেখানে কী হওয়া উচিত, আমাদের থেকে মূল্যায়ন হবে, আমাদের অভিজ্ঞতার থেকে মূল্যায়ন হবে যে এই শিক্ষা ব্যবস্থাতে কী করা উচিত। যেটা নাকি কথা প্রসঙ্গে আমি আপনাকে বলি, স্বামী একাদশতম প্রেসিডেন্ট মহারাজ স্বামী গহনানন্দ, ওনার সঙ্গে সেই 1980 সালে আমার কথা হয়েছিল, তখন আমি বিয়ে করিনি। তখন আমি স্বামীজিকে প্রশ্ন করেছি যে স্বামীজি, আপনারা তো বলছেন যে একমাত্র বিবেকানন্দই যুব চেতনাকে জাগ্রত করবে, এবং সেটা তো হয়েছে, বিশ্ব যুব দিবস হিসেবে স্বীকৃত হয়েছে, আমরাও সেটা পালন করি। স্বামীজি আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে, তুমি কি কিছু ভেবেছ? আমি হ্যাঁ, আমি কিছু ভেবেছি। কি ভেবেছ? আমি বলছি যে 6, 7, 8 এই 3 ক্লাসে একটা ইউনিভার্সাল সহকারী মরাল লেসন, মরাল বলতে এখানে ধর্মগত না,
কি হওয়া উচিত, যুবক যুবতীদের ছাত্রছাত্রীদের যে চেতনা, তাদেরকে উন্মেষ করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ইন্সপায়ার করা একমাত্র স্বামীজিই পারে। আর আপনি নিশ্চয়ই স্বামীজির ওই ছবিটা দেখেছেন, যে এই যে একটা ভঙ্গি করে স্বামীজি একদম, স্যার। দাঁড়িয়ে আছে, এই ছবি গেরুয়া পোশাক পরা একদম। হ্যাঁ গেরুয়া পোশাক না, হ্যাঁ এই যে দাঁড়ানো না, হাফ হাত। এই যে অ্যাঙ্গেল একটা ছবি, এটা দেখার অর্থ কি, যে একটা মুমূর্ষ রোগ এই ছবি দেখলে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠে, একটা মরা মানুষ যাতে উঠবে, একটা যুবক দৌড়বে, হ্যাঁ যে হাঁটতে পারে না সে হাঁটা শিখবে। তার মহানায়কের- এই দৃষ্টিটাই, মহানায়কের তেজস্বিতা। হ্যাঁ মহানায়কের মানে এই স্বামীজির এই দৃষ্টিটাই আপনি যদি প্রত্যেক দিন এটাকে দেখেন একবার, যেমন আমার ঘরে আছে, আমি দেখে বেরিয়ে। স্যার তাহলে স্যার স্বামীজির কিছু বাণী আমরা শুনতে চাই আপনার মুখে। নিশ্চয়ই স্বামীজির বাণী দেখবেন। শুনুন। ধন সম্পর্কে মানুষের ত্যাগের যে কথাটা বলা হয়েছে, এটা আমার কথা না, এটা স্বামীজির কথা। কি বলছেন দেখেন, ধন থাকলেই দারিদ্র্যের ভয়, ধন আছে আপনার দারিদ্র্যের ভয় থাকবে, জ্ঞানে অজ্ঞানের ভয়। আপনার জ্ঞান আছে, আপনি বলছেন আপনি খুব জ্ঞানী, কিন্তু অজ্ঞানতার প্রতি মুহূর্তে মুহূর্তে শিখছেন। আজকের সকালেও একজনের সঙ্গে কথা হয়েছে, আপনি শিক্ষা লাভ করেছেন, কিছু না কিছু প্রত্যেক দিন আমরা শিখছি। আজকে যা শিখেছি কালকে আবার নতুন করে শিখছি। সে কথাই বলছে, জ্ঞানে অজ্ঞানের ভয়, রূপ আছে রূপে বার্ধক্যের ভয়, জরা মৃত্যু আসবে, বার্ধক্য আসবে, রূপে বার্ধক্যের ভয়, যশে নিন্দুকের ভয়, যশ আছে আবার পেছনে নিন্দুক থাকবে। তারপর অভ্যুত্তে ঈর্ষার ভয়, অভ্যুত্থান হবে, রিজলিউশন হবে, আবার ঈর্ষা করে ওরা রিভোল্ট করছে, এই তো কথাটা। হ্যাঁ এমনকি দেহে মৃত্যু ভয়ও আছে, এই যে কথাটা বললাম আমি ব্যাখ্যা করছি একসঙ্গে আর কি, ব্যাপারটা লাইন পড়ে গেলে তো হবে না। যে তিনি কেবল একমাত্র নির্ভীক যিনি সর্বস্ব ত্যাগ করেছেন। নির্ভীক ব্যক্তি কি ত্যাগী হতে হবে, ত্যাগ করতে হচ্ছে সেই মনোভাবটা থাকতে হবে, স্যাক্রিফাইস মনোভাবটা থাকতে হবে, সৎ থাকতে হবে। স্যার স্বামীজি একটা কথা বলেছিলেন, আমাদের স্বামীজির যে আহ্বান করেছেন যে আমাদের যে টাকায় কি মানুষ হওয়া যায়। নিশ্চয়ই হওয়া যাবে। আজকে আপনি দেখেন এই যে রামকৃষ্ণ মিশনের এটা কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আর একটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। মঠে হচ্ছে পূজা হচ্ছে, আর মিশন কি হবে, সেবামূলক কাজ, কলেজ। এই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কতগুলি রহরা রামকৃষ্ণ মিশনের স্কুল, তাদের যে ব্রিলিয়ান্ট যে রেজাল্ট করছে অল ইন্ডিয়াতে, আর সেই তথ্য আছে। আমি যদি সময় পেলে আরেকবার সেটাকে দেখাবো যে কী পরিমাণ রেজাল্ট এই যে যুবকদেরকে শিক্ষার ক্ষেত্রে তারা আদর্শ ভূমিকা পালন করছে একদম সত্যি। এবং যে সমস্ত ব্রিলিয়ান্ট স্বামীজি আমাদের দৃষ্টান্ত একটা, অবশ্যই মহানায়ক আমাদের দেশের, যেভাবে চিকাগো শহরে আমাদের সনাতন ধর্ম প্রচার করেছিলেন। আমার কথা হচ্ছে স্বামীজি সম্বন্ধে অনেক কিছু রিসার্চ হয়েছে, অনেক কিছু রিসার্চ হয়েছে। হ্যাঁ, তো সেখানে আপনার একটা জিনিস, এই স্বামীজির যুব চেতনাটাকে যদি শিক্ষের দিকে, আমি বলছিলাম এই যে মহারাজকে, যে শিক্ষের থেকে যদি একটা ছোটো পাথরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, যেমন মাটি কাঁচা থাকতেই তাকে গড়া যায়, মূর্তি বানাতে গেলে তাকে নরম করতে হয়, নাকি কথাটা? হ্যাঁ, সেইটাই যদি ছোটোবেলার থেকেই করা যায় তাহলে আর করতে হবে না, সে এমনি থেকে স্বামীজির প্রতি দৌড়াবে। তাহলে একটা কথা শুনেন, ভালো একটা কথা আমার অক্ষণ মনে পড়লো। রবীন্দ্রনাথ এবং রোমারোলা যখন কথা বলছেন, তখন রোমারোলা বলছে যে আচ্ছা ভারতকে কিভাবে আমি জানতে পারি? তখন রবীন্দ্রনাথ খুব কম কথায় বলছে, ওরা তো সমসাময়িক, 2 বছরের পার্থক্য। রোমারোলাকে রবীন্দ্রনাথ বলছেন, তুমি যদি স্বামীজিকে ভারতকে জানতে চাও তাহলে স্বামীজিকে জানো। ইফ ইউ ট্রাই টু নো অ্যাবাউট স্বামী বিবেকানন্দ ইন্ডিয়া, দেন ইউ ফার্স্ট নো হোয়াট ইজ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে জানলেই তোমার ভারতের দর্শন, ভারতের আত্মা, তার সমস্ত কিছু তুমি জানতে পারবে। একদম স্যার, সত্যি বলেছেন, সত্যি কথা বলেছেন। আর কবিগুরু রবীন্দ্রনাথ স্বামী ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, এবং একটা কথা দেখেন, একটা ব্যাপার, রবীন্দ্রনাথ স্বামীজি 39 বছরে মারা গেলেন,
রবীন্দ্রনাথ 80 বছর বাঁচলেন, তারা সমসাময়িক 2 বছরের পার্থক্য। অর্ধেক জীবনেই স্বামীজির অর্ধেক জীবনেই সারা পৃথিবী জয় করে উনি চলে গেছেন। এবং কি বলছেন, আমি যখন থাকবো না, কিন্তু আমার যে বাণী, আমার যে আদর্শ, আমি যা দিয়ে গেলাম, সেগুলি চিরদিন জীবিত থাকবে। এবং ধর্ম সম্বন্ধে কী বলছে, পৃথিবীতে 1000 বছর পরে ধর্ম বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান থাকবে না। মানুষ যখন বুঝে ফেলবে আমরা একই আত্মার থেকে, আমাদের এক ঘর থেকে আমরা এসেছি, এত ভেদাভেদ করে আজকে যে ভেদাভেদ হয়েছে, এই যে ক্রাইসিস ইন সিভিলাইজেশন, রবীন্দ্রনাথ তো দ্বিতীয় মহাযুদ্ধটা মানে শুরু হয়েছে ওই সময়, প্রায় উনি মারা গেলেন 39 সালে আরম্ভ হয়েছে, 45 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। রবীন্দ্রনাথ 41 সালে এক্সপায়ার করলেন, নাকি কথা না? উনি বিধ্বস্ত হয়ে গেছে, এই কি পৃথিবী, এই কি সিভিলাইজেশন অফ ক্রাইসিস অফ সিভিলাইজেশন উনি ব্যাখ্যা করে গেলেন। উনি রুদ্র হয়ে গেলেন। উনি আর এই বিভৎস দৃশ্য তখনকার সময়, আর এখন কি হচ্ছে, এখনও তো তাই হচ্ছে, অবক্ষয়। হ্যাঁ, অর্থনৈতিক অবক্ষয় চলছে সারা পৃথিবীতে। মিডল ইস্টে কী হচ্ছে আপনি দেখেন। এবং গত করোনার থেকে আরম্ভ করে এই যে 5টা বছর আমাদের গেল, যে কি সাংঘাতিক পরিবর্তন, অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ অভিবাসী হচ্ছে। ক্ষতি মানে কি, এখন হচ্ছে। কালকেও একটা নৌকাডুবি করে 100 কতজন মারা গেল। তো তারা তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভাগ করে নিচ্ছে। কিন্তু প্রশ্ন না, যুদ্ধের জামামা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমরা বলছি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, এটা কি থার্ড ওয়ার্ল্ড ওয়ারতে কম হচ্ছে? আর সেই গত 4-5 বছর ধরে যে ইউক্রেনে যে ধরনের যুদ্ধ বা হামাস টামাস, ইসরায়েল বলেন, যে বলেন, কে দোষী কে খারাপ কার কি আমি বলছি না, এই যুদ্ধ, দিস ওয়ার শুড বি স্টপ, একদম শুড স্টপ। শিশুরা মারা যাচ্ছে। একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্বামীজি যে বাণী আমাদের করে গেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন ঈশ্বর, তার উপরে ভূরূপে সম্মুখী খোঁজা ঈশ্বর, জীবে প্রেম করে। আরেকটা স্বামীজি বলে গেছেন, আমরা ভারতবর্ষকে নিয়ে, আমরা নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা সত্ত্বেও গড়ে উঠেছি মহামিলন তীর্থ, মহামানবের মানব তীরে। এই তো কথা। আরেকটা কথা আছে যে আমরা এক, আমরা অভিন্ন, আমরা ভারতবাসী। আমাদের মহাপুরুষ মহানায়ক স্বামী বিবেকানন্দের যে কথাগুলি, এগুলি আমাদের স্মরণে থাকবে এবং আমাদের এইগুলি নিয়ে আমরা চলেছে ভারতবর্ষ, তাই তো স্যার? অনেক অনেক ধন্যবাদ স্যার, স্বামীজির কথা অনেক বললাম। আরও কিছু বলার ছিল। হ্যাঁ স্যার, যে একটা কথা সাইলেন্স পার্টনারে আমি এটা পড়েছি, জর্জ ইলিয়টের একটা ড্রামা। আমাদের এখানে একটা কথা আছে যে অনেক কিছু কনস্পিরেসি হয়, ষড়যন্ত্র হয়। সেখানে একটা কথা আছে, এভরিথিং উইল কাম টু লাইট সুনার অর লেটার, গোপন থাকবে না। আর একটা কথা বলছে, ভাইস নেভার গোজ আনপানিশড, ভার্চু হ্যাজ ইজ ওন রিওয়ার্ড। একদম, ভাইস, পাপ কোনোদিন বিনা বিচারে যাবে না, এটা আমি মঙ্গলবোধ করেছি। পাপ কোনোদিন বিনা বিচারে যাবে না। আর মহত্ব তার নিজের গুণী পুরস্কৃত হবে, ভার্চু হ্যাজ ইজ ওন রিওয়ার্ড। একদম স্যার, জর্জ ইলিয়টের লেখা, স্যালাসমারে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। আমার মনে হয় এটার থেকে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি। একদম, এখনও আমার টাটকা মনে আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, একজন শিক্ষক ছাত্রদের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত? বন্ধুপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়। আমি কোনো দিন কিন্তু ওই চেয়ারে বসে পড়াইনি। ওই নাম ডাকার সময় ছাত্রদের মেরেছেন? মেরেছি, মাঝে মাঝে মেরেছি। ওই অঙ্ক পারে না বা টাস্ক দিয়েছি, আনে নাই, চর্চা পড়ে আমি ডিটেন করে রাখতাম। আমি 11 ক্লাসের একটি মেয়েকে চোট দিয়েছিলাম। আমার স্ট্যান্ডিং তাদের কাছে আবেদন ছিল, বলা ছিল, কারোর কোনো অসুবিধা থাকলে আমার পারমিশন নেওয়ার দরকার, মানে তুমি চুপটি করে বেরিয়ে যাও, তুমি ভালো লাগতেছে না বা যাই কোনো, কিন্তু ডোন্ট ডিস্টার্ব মি। সেই জন্য আমার পাড়ার 11 ক্লাসের একটি মেয়েকে আমি চোট দিয়ে অ্যাডমিশন করে নিয়েছি। ও বুঝতেই পারছে না ব্যাপারটা কি। আমি তখন ওই রবীন্দ্রনাথের সেই বিদায় বিষয়ের কথাটা ওটা ব্যাখ্যা করছিলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি কোন স্কুলে শিক্ষকতা করেছেন? আমি স্বামী দয়ানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছি। এখানে আমাদের তো কোনো রিটায়ার্ড নেই, আমাদের এইখানেই জন্ম, এইখানেই মৃত্যু, আমাদের কোনো ট্রান্সফার নেই ইদানিংকালে। আপনি এই স্কুল থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন? কত বছর হয়েছে স্যার?
হয়তো প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। 20 বছর? হ্যাঁ। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার পড়াশোনা আপনি কোথায় করেছেন স্যার? আমি ঢাকা ইউনিভার্সিটি এমকম, পরে এখানে আসলাম, এখানে আসার ভারতে? পরে ওই 71-এ এখানে থাকতে হলো বাধ্য হয়ে। তারপরে 77-এ বিএড করলাম, 80-তে বাংলাতে এমএ পাস করলাম। এরপরে ডক্টরেটও করেছি, যদিও আমি সার্টিফিকেট নেইনি, সেটা করেছি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডক্টর প্রণয় কুণ্ডুর আন্ডারে। ত্রিপুরা উপজাতিদের ফক সং, আমি গান জানি। রঞ্জিত ঘোষ আমার সঙ্গীত শিক্ষক ছিলেন, প্রখ্যাত ওই যে রবীন্দ্রনাথের ছাত্র রঞ্জিত ঘোষ আমার পাড়ায়ই থাকে, আমাকে ভাইয়ের মতন আদর করতো। উনিও তো হঠাৎ করে মারা গিয়েছেন। আমিও ত্রিপুরার উপজাতিদের ফক লোকগানগুলো নিয়ে কাজ করছেন? ফক সং নিয়ে কাজ করেছি এবং 95% আমি কাজটা একটু বড় নিয়ে গিয়েছিলাম। ত্রিপুরা উপজাতি বলতে ত্রিপুরাদের এই যে ট্রাইব জোনটা বলতে তো 24টা সেকশন না, আমি 24টাকে নিয়ে আলোচনা করছি। এর মধ্যে মাঝখানে এই যে 91-92-তে আবার একটু ডিস্টার্ব ট্রাইবেলিজম হচ্ছে না, চরিলামে আমার 2-3খানে স্টে করতে হতো, 2-3 দিন এই ট্যাপ রেকর্ড নিয়ে তাদের গানগুলি রেকর্ড করে আনতে হইতো। ওই তখন আমাকে তারা বলছে না, তোমাকে এই স্যার আমাদের যে ট্রাইব কমিউনিটি প্রায় কতখানা 22খানা না 21খানা দিনে আছে স্যার আমাদের? 24খানা আছে। 24খানা রিচার্জ করছিল। আমি কোনো সেকশন তো হয়তো কয়েকশো আছে, ছোটো ছোটো আছে, ছোটো ছোটো আছে। হালাম, ত্রিপুরে রিয়াং, রামাতিয়া, নোয়াতিয়া এইগুলি তো বেশি, ত্রিপুরার বেশি নাকি, চাকমা সবগুলি আছে, এগুলি মিলে। ত্রিপুরার যে সংস্কৃতি যদি বলেন স্যার, ত্রিপুরা যে আমাদের উপজাতি জনজাতি যে সংস্কৃতিটা স্যার কিরকম এখন বর্তমানে? খুব ওয়ার্ল্ড ফেমাস। হজাগিরি, হ্যাঁ, এখনও ছড়িয়ে গেছে বিভিন্ন কারণ, অনেক আগে থেকে। বিশেষ করে বামফ্রন্টের আমলে ঠিকই এই কালচারটা ছড়িয়েছে। আমাদের স্বর্গীয় অনিল সরকার মহাশয় এটা খুব সাংঘাতিক কাজ করেছে। এটা সাংঘাতিক, এটা এখনো কিন্তু চলছে। হ্যাঁ, এখন তো চলছে, এখন তো তার ধারাবাহিকে তো চলছেই। এবং ঘরে ঘরে কিন্তু কোনো জায়গায় দেখছি বাঙালিরাও কিন্তু যে পাঁচরা পড়ছে। আমাদের বাড়িতেও আমার এক আত্মীয়া, আমার অনেক বাঙালির মেয়েরা দেখলাম এই পাঁচরা পরে অনুষ্ঠান করতেছে, পাঁচটা পরে অনুষ্ঠান জনজাতির গান গাইছে, শুধু গান গাওয়া নাচার জন্য না, বাড়িতে ব্যবহার করছে। একদম স্যার, বাড়িতে ব্যবহার করছে। মণিপুরিরা যেমন মণিপুরি ড্রেসটা ব্যবহার করে, আমাদের ত্রিপুরি ড্রেসটা এরকম অনেক বাঙালিরা ব্যবহার করছে, কারণ এটা একটু ফ্রিকুয়েন্ট। একদম স্যার, এক কথা বলতে পারি যে আমরা ত্রিপুরার জনজাতির শিল্প সাহিত্য সংস্কৃতি অবশ্যই থাকতে হবে, কারণ তা না হলে আমরা একসাথে থাকবো কি করে? তা না হলে তো 80 মতন দাঙ্গাই হতে থাকবে। একদম স্যার, রাজনীতিবিদরা তো আমাদেরকে ভেদাভেদ করে রাখবে না। একদম স্যার, আমরা তো রাজনীতিতে যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এদিকে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কোনো অবস্থাতেই যাতে বাঙালি উপজাতিদের মধ্যে কোনো সম্পর্কে ঐক্যতা সম্প্রীতি সবসময় বজায় রাখতে হবে। একদম অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার একজন শিক্ষক কি সমাজ সেবা করতে পারে? অবশ্যই পারে। আমি করছি। বলুন স্যার কি? আমি লায়ন্স ক্লাবের 17 বছর মেম্বার ছিলাম, এখন আমি যাই না। আই পজেস এ পেস মেকার সিন্স 1971। আরে এই যে 16-এ 10 বছর, 10 years রানিং। আচ্ছা, আমি নিহার লাইফ মেম্বার ছিলাম। নিহা বলতে আপনি বুঝতে পারছেন কার কথা বলছি? নর্থ ইস্টার্ন হিস্ট্রি অ্যাসোসিয়েশন, নিহা। মহাদেব চক্রবর্তী, একদম মহাদেব চক্রবর্তী ছিলেন, উনি এটার পৃষ্ঠপোষকতা। তখন আমি নিহাতে যোগদান করি। উইদাউট হিস্ট্রি দেয়ার উইল বি নো সাবজেক্ট। ইতিহাস ছাড়া তো কোনো সাবজেক্ট করতে পারে না। আপনি যে জিনিসটা চর্চা করছেন স্যার, তাহলে দিল্লি রিসার্চার ইনস্টিটিউট যে আছে ওটার সাথে যোগাযোগ ছিল আপনাদের? নিহা? হ্যাঁ ছিল। আর নিহাটা আপনি একটু ব্যাখ্যা করে বলে তাহলে আপনি আরও পরিষ্কার হয়ে যাবেন। নিহা হচ্ছে নর্থ ইস্টার্ন হিস্ট্রি অ্যাসোসিয়েশন। অ্যাকসেপ্ট নর্থ ইস্টার্ন বলতে 7 সিস্টার যে আমরা আছি, অরুণাচল, নাগাল্যান্ড, আসাম, এই মিলে, ত্রিপুরা মিলে, মিজোরাম মিলে, ওয়েস্ট বেঙ্গল বাদ। ওয়েস্ট বেঙ্গল তারা গেস্ট লেকচারার আসতো আমাদের সঙ্গে। এই হচ্ছে নিহা, নর্থ ইস্টার্ন হিস্ট্রি অ্যাসোসিয়েশন। সেটার মেম্বার আমি, লাইফ মেম্বার আজীবন। তারপর ওই যে আগরতলা এখানের যে এমবিবি কলেজের ছিল পোদ্দার, সত্যেন্দ্র পোদ্দার, উনি ছিলেন। এখন তো আর নাই, এটা ভেঙে গেছে। আমি নাগাল্যান্ড গিয়েছি, এই যে আপনার গুয়াহাটিতে গিয়েছি, ডিমাপুর গিয়েছি। নাগাল্যান্ড তো রাজকীয় সম্মান দিয়েছে আমাদের, মানে রাজ্যপালের গেস্ট হিসেবে আমাদেরকে
নাগাল্যান্ড তো আর যাওয়া হয় নাই, 3টা পাহাড় শুধু এই নাগা। হ্যাঁ, আপনার 8টার থেকে সকাল ভোর থেকে আরম্ভ হবে, 2টো বাজলেই সব ক্লোজ হয়ে যাচ্ছে, আর নামবে না। সব পাহাড় তো উঁচুতে তারা দূরে দূরে চলে যায়। এই ঠিক ডিসেম্বর মাসে গিয়েছিলাম, একদম ক্রিসমাস ডে। কি অদ্ভুত লাগে, কিন্তু ঘুরতে পারি নাই, কারণ আমাদের তো রিস্ক, তো 4 দিনের প্রোগ্রাম ছিল। এই আর কি কি সমস্যা বা কাজ করতেন স্যার আপনি ত্রিপুরাতে? সমস্যা বলতে তো আমি এখানে একটা আশ্রম করেছিলাম চকবস্তাতে, আমাদের রামকৃষ্ণ আশ্রম সারদার সঙ্গে, যেটা এখনও আছে বৃদ্ধনগরে। মেয়েরা এখানে চলে আসছে, এরা প্রতিষ্ঠিত হয়ে আছে। আর এটা একটু উঁচু জায়গায় ছিল, ওই চকবস্তাতে এটার উঁচু জায়গায় ছিল, এটাকে আবার ওই আক্রমণ করে এরা পুড়িয়ে দিয়েছিল। যে কারণে ধীরেন্দ্র মহারাজ, যিনি নিচে ছিলেন, উনি তো একা, ওনার সঙ্গে আর কেউ নেই। উনি এখন রানীবাজারের দক্ষিণ দিকে উনি আশ্রমটা করেছে, ওইটা পরিত্যক্ত। আপনি কবে অবসর নিয়েছেন স্যার? প্রায় 20 আমি বছর। 2007-এ, আরে হ্যাঁ, বা 7-এ। স্যার অবসর সময় আপনি এখন বর্তমানে কি করছেন স্যার? বর্তমানে মাঝে মাঝে কবিতা লিখি, প্রবন্ধ লিখি, বা বইপত্র তো আছে। আপনাকে দেখা যায় অনেক খেলা অর্গানাইজেশন। হ্যাঁ, খেলার সঙ্গে তো আমি ভীষণভাবে যুক্ত। অলিম্পিকে আমাকে একজন সংগঠক বা অর্গানাইজার হিসেবে অলিম্পিকে এসেছে এই কাজ করছি। ইভেন দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন, আমার দুর্ভাগ্য। আর আমি অলিম্পিক যাওয়ার একটা সুযোগ ছিল, সুজিতে বলছিল যে তুমি চলো আমার সঙ্গে 7 দিন। আমি বলছি 7 দিন থাকলে তো চলবে না, আমার তো স্পেনে যেতে হবে, লন্ডন যেতে হবে, বাড়িরও পারমিশন লাগবে। সুরজিৎকেও পিরাবিরি করেছে, যে এবার ফ্রান্সে ছিল কাছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে ওইখানে। স্যার এই বয়সে কেমন লাগে স্যার এসব অর্গানাইজেশনে অপূর্ব কাজ লাগে। করতে? আমি অত্যন্ত ফিট থাকি। এই যে ওই দিন পরশু, এনার্জি কোথা থেকে আসে স্যার? এই যে প্রত্যেক দিন, এই যে পরশু দিন আমাদের ক্যাম্প হলো ওই ইয়েতে, এই যে জেল রোডে, সারাদিন সকাল 8টার থেকে 2টো পর্যন্ত প্রান্তিক ক্লাবের মধ্যে। তারা যে উৎসব চলছে তো প্রান্তিক ক্লাবের, সেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সিংজি, মনমোহন সিংয়ের দেহ থেকে কারণে তারা বিকেলবেলার একদিনের প্রোগ্রামটা, যে ডান্স গানটা, এটা বন্ধ রেখেছিল। তারপরের দিনই ছিল হেলথ ক্যাম্প হয়েছে, সেইখানে 10 জন ডাক্তার দেখেছে। প্রথমে ইসিজি করলো, করলো, ব্লাড, এলডি, লিপিড প্রোফাইল থেকে আরম্ভ করে ইউরিক সমস্ত কিছু করলো, হিমোগ্লোবিন সব কিছু করেছে। শেষে 7ম 8ম ডাক্তার হলো প্রদীপ ভৌমিক। তো সে তো আমার প্রতিবেশী, আমিও মামা ডাকি, হ্যাঁ মামা ডাকে। তো ওইগুলো আরে আপনার প্রেসক্রিপশনে তো কোনো দাগ দিতে পারছি না, কোনো লিখতে পারছি না। ইউ আর কোয়াইট ওকে, 100%। একদম। এবং আমি যতটুকু পারি বাইরে থেকে দেখলে হয়তো ভরে গয়ে তুমি একটু দেরি হচ্ছে, টু সাম এক্সটেন্ট মেন্টালি খুব শৃঙ্খলাপরায়ণ। একদম স্যার। মানসিকভাবে আমি চিন্তা করি না আজকে এই কাজটা গুছিয়ে করবো, আর যাই করি আমি একটু গুছিয়ে করি। স্যার একজন খেলার অর্গানাইজারের কি কাজ থাকে স্যার? এই তো কালকেই তো আমি বাজার করতে আসছি পরে কী ছিল, আমি কোনো বুঝলাম না, সে কী করে বুঝলো। স্যার আপনি কি খেলার সঙ্গে যুক্ত? আমি জাস্ট ওখান থেকে এখানে 2 মিনিট লাগবে, ওটা ওর বাজারটা নিয়ে নামবো আর কি। এমন সব বলছে, এগুলো হোক, আমার মেয়েটার টেনিসে ঢুকে দেন। আরে বলো কি, আমি তো সঙ্গে সঙ্গে ও আমার টেলিফোন নাম্বার নিল, ও নিলাম, ওর মেয়েটার 9+। তো ওই তো টেনিসের তো আমি এটার অর্গানাইজারই, লন টেনিসের। যে সুজিতকে বলবো যে তুমি একজন কবে অ্যাডমিশন করাবো এই মেয়েটিকে। স্যার এই বয়সে সব কাজ করতে কি আপনি স্বতঃস্ফূর্তভাবে করছেন? হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে। এবং আমি টেবিল টেনিসে সাংঘাতিক ভালো প্লেয়ার। আমি ব্রাউনবাড়া কলেজে চ্যাম্পিয়ন ছিলাম, এইখানে বিএড কলেজে আমি রানার্স ছিলাম। এবং টেবিল টেনিস খুবই খেলতে ইচ্ছে করে। আমার যে পেসমেকার আছে, টেবিল টেনিস পাইলেই আমি ইচ্ছা হয় যে একটু টেবিল টেনিস খেলি। স্যার আপনার হবি কি স্যার? হবি তো অনেক হবি, গান শুনতে ভালোবাসি। আপনি তো গানও গান স্যার বললেন, একটা গান শুনুন, 1 লাইন, যে কোনো একটা। এখন তো মুখের এইভাবে শুনুন না, আমরা শুনি স্যার, যে কোনো 1 লাইন গান শুনুন। সুমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে করুণোদ্ধার, তুমি হবে চিরসাথী, হও
বাতি অসীমের পথে জ্বলিবে ধ্রুব তারকায় সম্মুখে শান্তি পারা। বাহ বাহ, দারুণ দারুণ। সেটা কি রবীন্দ্রসঙ্গীত না? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। তো অনেক অনেক আচ্ছা, ধন্যবাদ, রবীন্দ্রনাথের একটা কথা আমাকে বলতে হচ্ছে। বলুন স্যার। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে একটা কথা বলেছেন, আমার সাহিত্য টাহিত্য সব কিছু যদি চলেও যায়, কিন্তু একটা জিনিস আমার থাকবে, আমার গান। আমি বাংলাদেশের মানুষকে আমার গান গাওয়াতে পেরেছি, এটা তার এই একটু গর্বের সঙ্গে একদম স্যার, আমরা গর্ব গর্বের করি সঙ্গে বলছি। রবীন্দ্রনাথকে নিয়ে। আর রবীন্দ্রসঙ্গীতের জন্য সাহিত্য তো পড়ে না কেউ, কিন্তু গানের জন্য আপনি কোথায় যাবেন, বিয়ে বাড়িতে বলেন, বাইবেল যে কোনো অনুষ্ঠান করেন, রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। একদম স্যার। হ্যাঁ? রবীন্দ্রনাথ আর ঠাকুর আমাদের ক্লাসিক্যাল আমার এখনো এই যে ক্যালকাটা, এই যে ডোবার টেরেসিতে যে হোল নাইট প্রোগ্রাম হয়, এটা আর সৌভাগ্য হয় না যাওয়ার। তবে একবার না একবার, এক বছর আমার সঙ্গেই আমার ভাগ্নির বাড়ি আছে, কলকাতা প্রচুর আত্মীয়, আমি ওই যে ন্যাশনাল প্রোগ্রামগুলি হয় যাবেন যখন কনফারেন্স যাবোই যাবো। অসম্ভব আর ধন্যবাদ। আগরতলাতে সেই তখন তো রবীন্দ্র হল ছিল না, আগের হলটা ছিল না, এই চিলড্রেন পার্কে যে যাত্রা হতো, সেই প্যান্ডেলেতে আমি যখন বাংলাদেশ থেকে এসে সেই ক্লাসিক্যাল অনুষ্ঠান শুনতে, নিখিল বন্দ্যোপাধ্যায় দেখে আবার চলে যেতেন বাংলাদেশ। বাংলাদেশে চলে যেতাম, পাসপোর্ট আসতাম। তখন কি পাসপোর্ট তখন ছিল? তো পাসপোর্ট ছিল, 65-এর যুদ্ধের সময় না আপনার ক্লোজ হয়ে গেল। স্যার, তখন তো আমি ইন্টারমিডিয়েট কলেজে পড়ছি। বাংলাদেশে এসে যাত্রা দেখতেন, আবার চলে যেতেন? না, যাত্রা না দিই, ওই সময়টা দেখতাম যে কী আছে এখানে, তো খবর পেতাম। তো আসলে পরে যাত্রা দেখাটা মূল ব্যাপারটা, যাত্রা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বা ভোলানাথ অপেরা বিখ্যাত এটা দিকে, মূল আকর্ষণ হচ্ছে ক্লাসিক্যাল, নিখিল বন্দ্যোপাধ্যায় আছে, লন্ডন খা, সাকিরুদ্দিন খা, সব যারা আছে, হ্যাঁ, তাদের দেখতে। সমস্ত লন্ডন এদের কাছে, এই যে তুলসীপতি স্কুলে ইয়েতে নিহারকণা ধর চৌধুরী বেহালা, আমার এক ভাগ্নে ছিল খুব পাগল, তখন আলাউদ্দিন খা যখন মারা গেলেন, তার ভাতিজা বাহাদুর খা। হ্যাঁ, এবং একটা জিনিস জানি না বিশ্বাস করবেন কিনা, আমার যে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আছে সেইখানে একটা ছোট্ট ফটো আছে, এই ফটো, সেটাতে গজেন্দ্র রায়, ফেলু পাল, শশাঙ্ক শেখর ভৌমিক আর আলাউদ্দিন খা। শশাঙ্ক শেখর দা হচ্ছে আমার জ্যেষ্ঠ দাদা, এই গেলো বছর, এক বছর হলো মারা গিয়েছে, এট দ্য এজ অফ 98। আর ফেলু দা আগেই মারা গেছে। আর গজেন্দ্র রায়ও একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ আমাদের। 1957-এ, সরি 54-এ লাস্ট টাইম যখন আলাউদ্দিন খা বাংলাদেশে গেলেন, বা বাংলাদেশে মনে এসে গেলেন, তো নবীনগর শিবপুরে ওনার বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে নবীনগর শিবপুরে। তখন আমার বয়স কত, 7, অলমোস্ট আমরা। আপনার এই স্মৃতিগুলি মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি আমাদের বারান্দায় ফটো তুলেছি, আলাউদ্দিন খা তো বিশাল বড় একজন শিল্পী। এবং এই ছবিটা আছে, এই ছবিটা আমি দাদার বাড়ির থেকে নিয়ে আসবো। এই যে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক মানে বিজ্ঞ লোকদের দেখেছেন আমাদের ভারতবর্ষে, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, সমাজের প্রতি যুব সমাজের কি দায়িত্ব স্যার? প্রচুর যুবকরা তো আগামী দিনে সভ্যতার পিল বলুন হবে। স্যার, কি দায়িত্ব? আপনি একজন প্রধান শিক্ষক ছিলেন। আজকে যুবকদের একদিক দিয়ে দোষ নেই, প্রথম তাদের দোষ নেই, সেটা বলবো এই কারণে, তাদের এই যুবকদেরকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। আপনি ড্রাগসের কথা বলবেন, এই বলবেন সেটা না, যুবকদের যথেষ্ট পটেনশিয়ালিটি আছে, যোগ্যতা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কিন্তু তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। আর তাদের উপরে তো আগামী সব মানে প্রজন্ম নির্ভর করবে, নাকি কথা? আগামী হ্যাঁ, যারা পারছে তারা টাফ কম্পিটিশন করে হচ্ছে, একটা ক্লাস প্রোভাইড হয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মিনিমাম গ্রাজুয়েট, এনি গ্রাজুয়েটকে তাকে তুমি প্রোভাইড করো, অন্যভাবে দান না, একটা 5-10 হাজার টাকা একটা মাসে এরা দাও, সে ইন্সপিরেশন পাবে। সে তো সারা জীবন বলে আমি ভিক্ষুকের মতো বাঁচবো নাকি, কিন্তু ইন্সপিরেশন পাবে বড় হওয়ার। মাস্টার ডিগ্রিকে একটা দাও, টাকা দাও, হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হয়ে হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে, বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এদেরকে দিলে আমার দেশ ভারতে দেওয়ার ক্ষমতা আছে আমি মনে করি। হ্যাঁ স্যার, স্যার তাহলে বর্তমান সমাজে সমাজকে গঠনে যুব সমাজের প্রচুর দায়িত্ব স্যার, সম্পূর্ণ দায়িত্ব, কারণ ওরই তাদের দায়িত্ব নিতে হবে স্যার। তাদেরই তো দায়িত্ব নিতে। আমরা যদি আমাদের প্রতিনিধি তৈরি করে না যাই, তাহলে দেশ চলবে কী করে, সমাজ কী করে চলবে? একদম স্যার। সমাজ কী করে চলবে, সমাজকে রক্ষা করবে কে?
ঘরে বসে থাকলে হবে না। না স্যার। একটা ক্লাস রুইন্ড হয়ে যাচ্ছে, যুবক শ্রেণী হতাশায় রুইন হচ্ছে, মাদক শক্তিতে আসক্ত হচ্ছে। একটা পার্সেন্টেজ স্যার, একটা পার্সেন্টেজ, খুব দুঃখ লাগে। একদম স্যার। এই যে ক্লাবটা হয়েছে আগরতলা ক্লাবে, এটা তো আপনি জানেনই ঘটনাটা, এটাকে পরিষ্কার করতে গিয়ে কি ঘটনা হয়েছে। এত একটা সুন্দর জায়গা হয়েছে, এখানে বস্তার বস্তা সমস্ত সিরিঞ্জগুলি পাওয়া গেছে, 10-20 বস্তা। এইখানে একটু অন্ধকার জগৎ ছিল, এখানে তো আলু ফুটিয়েছেন আপনারা। একদম স্যার। আমিও তো বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, আবার এখানে একটা ফুড ফেস্টিভ্যাল হবে আগামী 4-5 তারিখ বোধহয়, একদম স্যার। সেটারও বিচার। স্যার আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সমাজকে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব স্যার? আপনি আমার যার জায়গা থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। একদম। আমি বিনীত শ্রদ্ধার সঙ্গে বলছি, উইদাউট এনি ডিফারেন্স অফ দ্য পলিটিক্যাল ভিউজ, আমি একটা কথা বলবো যে এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। একদম স্যার। আমি সাময়িকভাবে উচ্চরলাম, আমি ভবিষ্যতের কথা চিন্তা করলাম না, তাহলে হবে না। স্যার তাহলে যুবকরা হতাশাগ্রস্ত হবে না। তাদের পেছনে তাদেরকে প্রতারিত করো না, তাদেরকে লেলিয়ে দিও না। এই যে দেখুন 10,323-এ, আমি কাউকে উঠে ব্যাখ্যা করছি না, এতটা চাকরি একসঙ্গে দেওয়ার কি কোনো দরকার ছিল? কতগুলি লোক মারা গেল। আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে দুবার তাদেরকে সাহায্য করেছি। 10,000 টাকা আমাদের মহাসচিব দিয়েছে। নেক্সট টাইম আমি সহ আমার যে সেক্রেটারি আছে, কেশিয়ার, ওনাকে দিয়ে আমরা এই অনশনরত সেই শিক্ষককে 10,000 টাকা দিয়েছি। একদম স্যার। স্যার যুব সমাজ, আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত আমাদের সমাজটাকে সুন্দরভাবে তুলে করার জন্য সহযোগিতা এগিয়ে আসা, সবাইকে নিয়ে। আবার একটা সুলক্ষণ খুব ভালো, আগে শহরের ক্লাবগুলোতে একটা রেষারেষি ছিল, মারামারি ছিল, এটা একটা শুভ ইঙ্গিত কিন্তু, এবং এটা ধরে রাখা, এবং প্রত্যেকেই খেলাধুলায় এখন অংশগ্রহণ করছে। ক্রিকেট টিম আছে, ভলিবল টিম আছে, ফুটবল টিম আছে, আর কালচারাল অনুষ্ঠানগুলি করছে। একদম স্যার। এবং এটা মিলেমিশে, আগে ক্লাবে রেষারেষি ছিল, সেটা কিন্তু আর এখন নেই। হ্যাঁ স্যার। এটা কিন্তু প্রচন্ডভাবে অ্যাডভান্স হয়েছে। সুষ্ঠু সংস্কৃতি দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চলছে। হ্যাঁ, এই ব্যাপারে ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের প্রতিনিধিতার যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং উনি সমাজসেবী, বিভিন্ন সমাজসেবার সাথে সাথে খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। অবসর সময়ে উনি লেখালেখি করেন, গান করেন, বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। এই বয়সেও আমরা খুব ভীষণ ভালো লাগছে। আমরা ভীষণ প্রাপ্তি প্রতিনিধিতার পক্ষ থেকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আমরা অনেক আলোচনা করলাম, সমাজের নিয়ে ভীষণ কথাবার্তা বললাম, স্যার সেটা আমাদের অনেক সূক্ষ্মভাবে বলার চেষ্টা করেছেন। স্যার আপনি 2000 মানে আমরা যে একের পর এক বছর পর বছর আমরা চলে যাচ্ছি স্যার, বছর পর বছর আমাদের পরিবর্তন চক্রের মধ্যে বছর পর বছর আসছে স্যার। বর্তমানে যে যুব সমাজ আমাদের রয়েছে স্যার, সমাজ গঠনে তাদের প্রতি আপনি কি পজিটিভ বার্তা দেবেন স্যার? তাদেরকে পজিটিভিটি ভাবতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটা ছাত্র নেগেটিভ আসবে স্যার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোবাইল দরকার আমাদের, এটা ব্যার নেসেসিটি হয়ে গেছে এখন, কিন্তু তার ডিমেরিটস আসছে প্রচুর, এটা একটা সাইড। আর যুব সমাজে এইটাকে তার পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, যে সকারাত্মক ভূমিকা থাকতে হবে সব দিক দিয়ে। একদম নেগেটিভ চিন্তাটা আসলে এটাকে দূরে রাখতে হবে। এটাকে অবাহ্য আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু নেগেটিভটা আছে। আমি দেখলাম, চোখে বললাম, চোখে দেখি নাই, কানে শুনলাম, শুনি নাই, কিন্তু মানুষটা যেমন মানে মৌমাছি, সে যেমন ফুলে বলে আহরণ করে, মধু সংগ্রহ করে, সে নিজে জারিত করে সেটাকে সঞ্চয় করে, সেরকম ভালো মন্দ সব কিছু দেখবে, শুনবে, ঠিকই চালো, কিন্তু তাকে কাট করে দেবে, করে যে আসল ভালো জিনিস পজিটিভ থিঙ্কিংটা নিয়ে তাকে চলতে হবে। একদম স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন যে একজন যুব সমাজ, একজন যুবককে তার পজিটিভিটি নিয়ে চলতে হবে, এবং মানুষের মধ্যে মানুষের সমাজকে সহযোগিতা করা হবে। পড়াশোনায় ডাক্তার, ইঞ্জিনিয়ার যে যাই হোক না কেন, মানুষের মধ্যে মানুষের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত দায়িত্ব যুব সমাজের। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রতিনিধিতার পক্ষ থেকে আপনাকে আরো অনেক কিছু বলার ছিল, পরবর্তীকালে অবশ্যই স্যার আপনাকে আমন্ত্রণ জানাবো। আর জন্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
আমরা এখানে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।